সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে এই কমিটি যে করবার এখন আর প্রয়োজনীয়তা নেই, তাহলে সরকার যদি এককভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তখন আসলে সেখানে তো নিশ্চয়ই আবারও একটি প্রশ্ন সামনে উঠে আসে। আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে একটি কমিটি গঠন ছাড়া এই রকমের একটা খুবই মৌলিক বিষয়, একেবারে মৌলিক বিষয়, সংবিধান সংশোধনের প্রশ্ন এবং নতুন একটা, যেহেতু এই ব্যবস্থাটা ছিল না, মানে বেশ কিছু বছর এই বিষয়টা সংবিধান থেকে আউট করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে নতুন করে আবার যখন এটা আনার সংযোজনের প্রশ্ন আসছে তখন সংবিধান সংশোধনের প্রশ্ন, এবং সংবিধান সংশোধনের প্রশ্ন শুধুমাত্র এটা মুখে মুখে তো ব্যাপার না, এটা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা জাতীয় সংসদের ব্যাপারে বাবুল হয়তো খুব নাইসলি বললেন যে এটা শুধুমাত্র সংসদের ভেতর আলোচনা হবে, নট দ্যাট, এটা সংসদের বাইরে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সুশীল সমাজ, তারপরে যারা নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল বাট সংসদে প্রতিনিধিত্ব নেই, তাদের সাথেও আলোচনা করে তারপরে এটা চূড়ান্তভাবে সংবিধানে যুক্ত করা হবে। তো এইরকম একটা মৌলিক প্রশ্নে সংসদীয় কমিটি গঠন ছাড়া কিভাবে সম্ভব, এটা তো আমার প্রশ্ন, আমার মাথায় আসে অন্তত। এবং আমি এখানে মার্জিয়াপাকে আমি এই প্রশ্নটা করতে চাই, আমার ভেতর এই প্রশ্ন যে এই বিষয়টা কি আসলে আপনারা কি মানে এর গুরুত্বটা বুঝতে পারছেন না, নাকি বুঝেও মানে ওই জুলাই সনদ নিয়ে আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগের আওতায় ফেলে দিয়ে বিএনপিকে কোনো না কোনোভাবে আপনারা চাপে ফেলতে যাচ্ছেন, বাট সংবিধান সংশোধনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারা অন্যভাবে দেখছেন, যে কথা বলছেন যে আপনারা এই জায়গায় কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছেন না, আসলে কোনটা? আপনারা কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, নাকি বোঝার পরেও বিএনপিকে জুলাই সনদের ব্যাপারে যে অভিযোগ আছে সেই ব্যাপারে আপনারা আটকানোর জন্য এরকম করছেন, কোনটা? মার্দিয়া মমতাজ, আপনি কি শুনতে পেয়েছেন? জি জি, আমি কথা বলবো এখন। জি যে আমার মনে হয় কমিটির কথাটা বলে আসলে এখানে আমরা ডিস্ট্রাক্ট করে ফেলছি জায়গাটা। বিষয়টা ছিল, সিচুয়েশন দুটো সম্পূর্ণভাবে আলাদা। আগে সংসদ সদস্যদের যেটা কর্তব্য ছিল গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, সেটাকে অ্যাভয়েড করে একটা কমিটির মাধ্যমে মানুষকে দেখানো যে আমাদের চেষ্টা আছে, সেটা এক কথা। আর এখন যেটা, সেটা তো ডিউ প্রসেসে হবে। তখন এটা কর্তব্যকে অস্বীকার করে এটা একটা দেখনদারি কাজ ছিল। আর এখন যেটা আসবে, যেহেতু আমাদের সামনে সাংবিধানিক জটিলতাটা নাই, তাহলে এখন যেটা আসবে সেটা তো ডিউ প্রসেসে হবে। এবং এখানে তো কারোর কোনো আপত্তি নাই। সংসদীয় কমিটি হবে, সেটাকে বাছাই কমিটিতে প্রেরণ করা হবে, যদি প্রয়োজন হয় জনমত যাচাইয়ের জন্য পাঠানো হবে, এগুলো তো ডিউ প্রসেস, এগুলো কোনো জায়গায় তো আমাদের কোনো আপত্তিও নাই। আমরা তো বলছি যে এটার জন্য স্পেশাল কমিটির হয়তো দরকার ছিল, দরকার আগে যেটা বলা হয়েছিল সেটার ব্যাপারে আমাদের আপত্তি ছিল। এটাকে নিয়ে আসলে এভাবে কথা বলার আমি যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। বরং এখানে একটা বিষয়, শেষের কথাটা যিনি বলেছেন যে যে জুলাই সনদের ব্যাপারে তো আটকানোর কিছু নাই, বিএনপি তো আটকে আছে। আসলে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করা হবে বলার পরেও এখনো এটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রসেস নাই। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আটকে না থেকে প্রসেসটা শুরু করে দেওয়া উচিত। আমরা কি সামনে দেখতে পাবো আপনারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নে? না, ডিউ প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে? ডিউ প্রসেসটা সম্পন্ন করার জন্যই এটা সংসদীয় সংবিধান সংশোধন কমিটি এটা করতে হবে। সেই কমিটি বললাম যে ভেতরে বাইরে আলাপ আলোচনা শেষ করে সংসদের সামনে প্রস্তাব উত্থাপন করবে, সংসদ সেটা বিবেচনা করবে, প্রয়োজনে তর্ক বিতর্কে লিপ্ত হবে এবং তর্ক বিতর্ক করে চূড়ান্ত পর্যায়ে সংসদের মতামত নিয়ে, সংসদের আপনার ভোট নিয়ে, আমি বিশ্বাস করি যে যেহেতু জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই সংসদ গঠিত হয়েছে,
এবং যেহেতু এই সংসদে আমরা যারা সরকারি দলে আছি, যারা বিরোধী দলে আছি, আমরা সবাই জুলাই সনদের যে মূল চেতনা, সেই চেতনাটাকে আমরা ধারণ করি, সেই চেতনাটাকে আমরা রক্ষা করি। এবং জুলাই সনদে যেসব ইস্যুতে আমরা একমত হয়েছি সেসব ইস্যুর আমরা পরিপূর্ণ বাস্তবায়ন চাই। সংবিধানের আমরা এই যে পরিবর্তন, জুলাই সনদের একমতের জায়গাগুলোতে যে পরিবর্তন আনবার কথা, সেই পরিবর্তনগুলো আমরা আনবো এবং সবাই আমরা একমত হয়েই আগামীতে সংসদের মাধ্যমে এই প্রয়োজনীয় সংশোধনীগুলো আমরা আনবো। এবং আপনার এই যে চাপে ফেলার রাজনীতি, আপনার মানে দোষ চাপানোর রাজনীতি, দায় চাপানোর রাজনীতি, এই রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন আপনার রাজনীতি করতে হবে ইতিবাচকভাবে, গঠনমূলকভাবে। এই সংসদের কাছে মানুষ নোংরামি আশা করে না। এই সংসদের কাছে মানুষ ওই পুরনো যে সংসদীয় রাজনীতির যে পুরনো ধারা, সেই ধারা থেকে মানুষ এই সংসদ বের হয়ে আসবে। বের হয়ে এসে একটা নতুন ধারা বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তৈরি করবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে। এবং সে কারণেই আমরা যেমন সংসদে একটা গৃহপালিত বিরোধী দল দেখতে চাই না, এটা যেমন ঠিক। আমরা চাই সংসদে একটা কার্যকর বিরোধী দল, একটা গঠনমূলক বিরোধী দল, একটা ইতিবাচক বিরোধী দল, এটা আমরা দেখতে চাই। আবার আমরা সংসদের ভেতরে আমরা সরকারি দলও আমরা আমাদের 2/3 মেজরিটি আছে, এ কারণেই আমরা একটা দায়িত্বহীন আচরণ করব, আমরা জোর জবরদস্তিমূলক আচরণ করব, সেটাও কিন্তু দেশবাসী আশা করে না। এবং সেই আচরণটা আমরা করি না, সেই আচরণটা আমরা করবো না। আমরা সরকারি দল দায়িত্বশীল আচরণ করছি, দায়িত্বশীল আচরণ করব। এবং একই সাথে আমরা আশা করি যে বিরোধী দল তারাও দায়িত্বশীল আচরণ করছেন এবং দায়িত্বশীল আচরণ তারা করবেন। এবং আমাদের সকলের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা এই যে একটা বড় ইস্যু আমাদের জাতির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের সংবিধানের জন্য, এই যে একটা বড় ইস্যুর মুখোমুখি আমরা হয়েছি, এই ইস্যুটার নিষ্পত্তি আমরা করব সবাই মিলে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল ভূমিকা পালন করার মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি যে সংসদের ভেতরে বাইরে তারা যাই বলুক না কেন, তারা আলটিমেটলি জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। অবশ্যই। সিরাজুল ইসলাম, আপনি যদি এখানে কোনো কিছু যুক্ত করার থাকে। আমি এখানে প্রথম কথা যেটা বলতে চেয়েছিলাম, শেষে আমি সেই কথা বলি যে এই যে সংবিধানে যে পরিবর্তন আনার যে প্রক্রিয়াটা হাইকোর্টের রায়ের ভেতর দিয়ে আসলো, এটাকে আসলে আমরা সাধুবাদ জানাই এবং অত্যন্ত ইতিবাচক একটা বিষয় রায় হলো। এটাই বাংলাদেশের মানুষের কাছে বহুদিন ধরে প্রত্যাশা ছিল এবং এই বিষয়টা নিয়ে অনেক আন্দোলন, অনেক বাদ প্রতিবাদ, অনেক কিছু হয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল, আমি যখন কলেজে যখন পড়ি তখন এরশাদের সরকার ছিল। তো এরশাদের সরকারের সময় আমি কলেজের মোটামুটি রাজনৈতিকভাবে কলেজ জীবনে খানিকটাই সক্রিয় ছিলাম। অন্তত খুব ভালোভাবে বুঝতাম যে তার এরশাদের সরকারের সংসদে তার সরকারে কি হচ্ছে কি হচ্ছে না। তো একটা কিছু হলে কোনো দাবি দাওয়া, যত রাজনৈতিক দল মাঠে আন্দোলন করুক না কেন, এরশাদের আইন একটা পাশ হলে তার কোনো সরাসরি কোনো পরিবর্তন সংস্কার সংযোজন কোনো কিছু সংশোধন হতো না। একের মানে স্বৈরাচার কাহাকে বলে কত প্রকার, সেটা এরশাদ দেখে গেছে। এই আওয়ামী লীগের আমলে গত 17 বছরের যে ইতিহাস আমরা সবসময় বলছি আজকাল, এই সময়টাতেও এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে বাতিল করে দেয়া, এবং কিভাবে বাতিল হয়েছে আমরা সবাই জানি। আরও 2 টার্ম অন্তত রাখার সুপারিশ করার পরেও বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় সে এত আন্দোলন, এত সংগ্রাম, এত জীবন রক্তক্ষয়, এত কিছু, এরপরে যখন এটা এসছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমার মনে হয় যে পুরো জাতি আনন্দিত আজকে, এবং এটা এখন সুন্দরভাবে সংবিধানের সাথে সন্নিবেশিত হোক, যুক্ত হোক, এবং সংবিধান সেইভাবে পরিবর্তিত হোক। এবং এখানে বিএনপি বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারা তাদের ভূমিকাটা পালন করুক। এবং এই ইস্যুটা যেহেতু সবার একটা কমন ইস্যু, এই কমন ইস্যুতে আসলে সবার, মুস্তাফিজুর রহমান বাবুল ভাই যেটা বললেন যে একেবারে ইতিবাচকভাবে সবাই গঠনমূলক ভূমিকার মাধ্যমে এটাকে
সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এটাই আমরা প্রত্যাশা করবো, এটাই প্রয়োজন আসলে। নিশ্চয়ই, এবং সামনের দিনগুলোতে আমরা সেরকমই আলোচনা দেখতে চাই। এবং সংসদে যে এবার যে কথাটি বারবার বলা হচ্ছে যে ব্যতিক্রমী একটি সংসদ, যেটা আসলে অনেক বছর বাংলাদেশ দেখেনি, যে গঠনমূলক আলোচনা হোক অথবা বিরোধী দলের যে ধরনের শক্ত অবস্থান সেটি, কিন্তু তার মাঝেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু শব্দ এক্সচেঞ্জ করতে হয়েছে অনেক বিষয় নিয়ে। এগুলো খুবই দুঃখজনক, এগুলো হওয়া উচিত না। এবং আমরা রিয়েলি আমরা খুবই ডিসহার্টেড এই সমস্ত বিষয়ে। আমরা যখনই সংসদে এরকম কোনো ভাষা ব্যবহার করা হচ্ছে, আচরণ করা হচ্ছে বা অ্যাটিটিউড শো করা হচ্ছে, তখন আমরা কিন্তু এই কথাই একান্তে হোক, আলোচনার টেবিলে হোক, টক শোতে হোক বা লেখালেখির মাধ্যমে হোক, আমরা এই কথাই বলছি বা বলতে বাধ্য হই যে এই সংসদ এই আচরণ, এই কথা, এই অ্যাটিটিউড তো আমরা দেখতে চাই না। এটা তো কথা ছিল না। এটা অনেক রক্তক্ষয়, অনেক প্রাণের বিনিময়ে, অনেক বড় আন্দোলন সংগ্রামের পরে আজকের এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা। সব জায়গায় যেখানে কথা হয়েছে যে সংস্কার চাই, সর্বক্ষেত্রে সংস্কার, তো সংসদের যারা গেছেন, যারা জাতির প্রতিনিধিত্ব করছেন, তাদের আচরণ, তাদের কথায়, তাদের ওঠা বসায়, চাল চলনে, তাদের এজেন্ডাতে, তাদের অ্যাটিটিউডে, সব জায়গায় সংস্কার দেখতে চাই। অবশ্যই অবশ্যই, আমরা এইটা আসলে হওয়া সেই দরকার। সেই প্রত্যাশা রাখি। মার্জিয়া মমতাজ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার যদি কিছু যুক্ত করার থাকে। জি, আপনি যেটা বলছিলেন, আমরা ইতিমধ্যে চেষ্টা করছি যে বিরোধী দল হিসেবে হোক, একজন সংসদ সদস্য হিসেবে আমরা যেন আমাদের জায়গার কাজগুলো করতে পারি। আমার মনে হয় এর মধ্যে দেশবাসী দেখেছেন যে আমরা বাজেট অধিবেশনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছি, এবং এমন কিছু জায়গায় সরকারের পক্ষ থেকেও আমাদের সেগুলোকে সাধুবাদ জানানোর সাথে সাথে আমাদের বেশ কিছু দাবি জনস্বার্থে মেনে নেওয়ার প্রসেসিং আমরা দেখেছি। তো আমি বলবো যে এক্ষেত্রে আমাদের ভূমিকা কখনোই এরকম না যে আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করতে চাই, বরং আমরা চেষ্টা করেছি এটাকে অ্যানালাইসিস করতে এবং এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার। তো এক্ষেত্রে আমাদেরও মানসিকতা এটা থাকবে যে দেখেন, এই সংসদে প্রায় 80% ওপরে সংসদ সদস্য হচ্ছেন যারা প্রথমবারের মতো সংসদ সদস্য, এবং এখানে এমন কিছু সিস্টেম আমরা দেখছি যে যেগুলো সবকিছু তো আর লেখা থাকে না, অলিখিত নিয়ম বরং বেশি। এগুলোর সাথে অভ্যস্ত হওয়া এবং এই যে মাঠের রাজনীতি থেকে এসে আমরা দীর্ঘদিন একটা সুস্থ সংসদীয় গণতন্ত্র দেখিনি আসলে। সেই জায়গায় নিজেদেরকে নিজেরা শেখাতে হচ্ছে, যেরকম একদল থেকে আরেক দল শিখছেন। এবং আমি বলবো যে এই যে কিছু দুঃখজনক ঘটনার কথা যিনি বলছিলেন, সেটার সাথে আমি একমত যে, এবং এটা সব সরকার দলের পক্ষেও এরকম ঘটনা হয়েছে, এবং অনেক সময় দেখা গেছে যে আমরা আপিল করার আগেই স্পিকার নিজে থেকেই সেগুলোকে স্পঞ্জ করে দিয়েছেন। তো সবকিছু মিলে আমরা আসলে কেউই পেছনে ফিরে যেতে চাই না, পেছনে তাকাতে চাই। নিশ্চয়ই। পেছনের এই জিনিসটাকে মনে রেখে সামনে এখানে কি যেতে চাই। কথা বলার সুযোগ আছে? জি। আমি একটুখানি বলি, মার্জিয়াপাকে সহই বলি। আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে। আমি যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত সংবাদকর্মী একজন, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যেটা, যে এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্য সম্ভবত আমার জানা মতে নতুন, প্রথমবারের মতো সংসদ এসছে, সেটা সরকারি দল বিরোধী দল দুই পক্ষ থেকেই। সেই জায়গায় দুই পক্ষের জন্যই আমার এই আহ্বানটা থাকবে, আমার এই কথাটা থাকবে যে আসলে নতুন সংসদ সদস্য হয়েছেন, বাট দায়িত্ব কিন্তু সেই পুরনো সংসদ সদস্যদের মতো, অর্থাৎ আইন প্রণয়নের মতো কাজ, জটিল কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের। তো সেই কাজ করতে গেলে প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণের ব্যাপারটা আপনাদের সাংগঠনিকভাবে, অর্থাৎ আপনাদের দলীয়ভাবে, আপনাদের সেটা জোটবদ্ধভাবে হোক আর জামাতের পক্ষ থেকে হোক, এই কাজগুলো হচ্ছে কিনা বা করার চিন্তা করেন কিনা বা করা দরকার আপনারা ভাবেন কিনা। আমার মনে হয়, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে এই জায়গাটা দরকার, কারণ এটা শুধুমাত্র আপনাদের সংসদ সদস্য হিসেবে আপনাদের শুধুমাত্র সংসদে কথা বলার জন্য না, ওই কথা বলা তো আপনারা জাতির জন্য বলেন, আমাদের জন্য বলেন। সেই জায়গায় যদি আপনারা সমস্ত আইন প্রণয়নের ধারা, নিয়ম, রীতি এবং ভাষা প্লাস সূক্ষ্ম ব্যাপারগুলো যদি আপনারা ভালো করে নিজেরা প্র্যাকটিস করেন, ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন এবং সেইভাবে যদি সংসদে প্রস্তুতি নিয়ে আসেন, তাহলে কিন্তু এই জাতি সামগ্রিকভাবে লাভবান হবে এবং আপনারা নিজেদেরকেও ডেভেলপ করতে পারবেন এবং সংসদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি জাতি কিছু পাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার একটা পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, যে আপনারা এই প্রশিক্ষণের বিষয়গুলো
আরো কতটুকু বেশি গ্রহণযোগ্য করে তোলা যায়, নিজেদেরকে সংসদের জন্য উপযুক্ত করে তোলা যায়, সেই দিকটা একটু ভাবতে পারেন। এটা মুসাফির রহমান বাবুল ভাইয়ের কাছেও আমার একই আমার কথা। মনে হয় যে আপনার প্রশিক্ষণ কিন্তু চলছে। এই সংসদে আপনার অ্যাবাউট 80% হচ্ছে আপনার নতুন সাংসদ। প্রথমবারের মতো আমরা আপনার এই সংসদ সদস্য হিসাবে সংসদীয় কার্যক্রমে আমরা যুক্ত হয়েছি। ফলে একদম দক্ষ, যোগ্য, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য তো কিছু সময় তো দিতেই হবে। অবশ্যই। আবার নিজেদেরকেও আবার চেষ্টা করতে হবে একজন দক্ষ, যোগ্য পার্লামেন্টারিয়ান হিসেবে গড়ে ওঠার জন্য আর কি। আর আমাদের সংসদ সচিবালয়, আমাদের মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, ওনারা কিন্তু খুব দক্ষতার সাথে, যোগ্যতার সাথে সংসদ পরিচালনা করছেন। তো সংসদীয় কার্যক্রমে আপনার যে এক্সপান্স করার একটা বক্তব্য এক্সপান্স করা, একটা ভাষা আপনার গত ত্রুটি কিংবা একটা শব্দগত ত্রুটি এক্সপান্স করার রেওয়াজ কিন্তু এটা সংসদীয় রেওয়াজ। সেটা সব সংসদেই ছিল, এই সংসদেও আছে। আবার আপনার সংসদে আপনার হ্যাঁ বলবেন, সংসদে না বলবেন, সংসদে কখনো ওয়াক আউট করবেন। এই সংসদে গত বোধহয় 4-5 মাসে বোধহয় একবার ওয়াক আউটের ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো ফলে এই সব কিছু নিয়েই কিন্তু আপনার সংসদীয় কার্যক্রম, হতাশ হওয়ার কিছু নাই। বরং আমি বলবো যে 80%-এর বেশি নতুন সংসদ সদস্য নিয়ে যে সংসদ, এই সংসদ সদস্যরা আমি মনে করি যে তারা ইতিমধ্যে অনেক যোগ্যতা এবং দক্ষতার এবং মেধার সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। আপনি আশা করি যে আপনি আশাহত হবেন না। না, আমি আশাহত হব না, কিন্তু এমন কিছু ঘটনা দেখা গেছে যে আসলে সেই জায়গায় ওই রকম হওয়াটা উচিত ছিল না। স্পিকারের পক্ষ থেকে সংশোধন করা হয়েছে, যে মন্ত্রীকে সম্বোধন করা দরকার তাকে না করে আরেকজন মন্ত্রীকে করছেন, এমন ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, যতদিন যাবে এটা দরকার। তখন হয়তো এই বিষয়গুলো আর চোখে পড়বে না। আমরা সাধারণ মানুষ হিসেবে সেটি প্রত্যাশা রাখি।